7টা বেজে গেছে, শুরু করে দিই। আপনাদের মধ্যে কারা কারা রেগুলার ট্রেডিং করে? কারা কারা রেগুলার ট্রেডিং করেন? আমি করি। কি নাম? অনুপ। আর আমি করি, রাকেশ। গুড। আর আমি করি, পাপন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর বাকিরা করেন না, দেখেন শুধু। তা আপনাদের কি মনে হয় প্রাইস অ্যাকশন ছাড়া আর কোনোভাবে মার্কেটকে প্রেডিক্ট করা যায়? প্রাইস অ্যাকশন ছাড়া আর কোনোভাবে মার্কেটকে প্রেডিক্ট করা যায়? হ্যাঁ না? হ্যাঁ। যায়। রাকেশ? আমি প্রাইস অ্যাকশনের ওপরই বিশ্বাস করি আপাতত। আমার এখনো পুরোটা আমি কমপ্লিট নই, লার্নার আমি এখনো। আমি প্রাইস অ্যাকশনটাই দেখি। রাকেশের কি কি করা হয় ইন্ডিয়ান মার্কেট ছাড়া? না না, ইন্ডিয়ান মার্কেটই। ক্রিপ্টো? না 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 না, ইন্ডিয়ান মার্কেটে কি স্টক অপশন বোথ না অনলি স্টক? অনলি অপশন করি, অনলি অপশন। অপশন। আজকে আমরা দেখব প্রাইস অ্যাকশন, তো আমরা সকলেই জানি, কিন্তু প্রাইস অ্যাকশন দিয়ে আমরা কি এটা প্রেডিক্ট করতে পারবো যে মার্কেট কবে রিভার্স করবে? না না, ওটা প্রাইস অ্যাকশন থেকে সম্ভব নয়। প্রাইস অ্যাকশন কেমন? প্রাইস অ্যাকশন হচ্ছে একটা পেশেন্ট মারা গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার তার পোস্টমর্টম করলো, করে বললো যে সে বিষ খেয়ে মারা গেছে, কি তাকে কেউ খুন করেছে, না সে আত্মহত্যা করেছে, না পড়ে গেছে, লাইক। কিন্তু এইরকম কি ডাক্তার বলতে পারবে যে দেখুন আজকে 18 তারিখ, সামনের অক্টোবরের 23 তারিখে আপনার একটা বিপদ আছে, একটু সাবধানে থাকবেন? প্রাইস অ্যাকশন এরকম বলতে পারবে? না 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 না। বলতে পারবে না। তো তার জন্য আমাদের এখানে হেল্প নিতে হবে অ্যাস্ট্রোলজির। অ্যাস্ট্রোলজির সাহায্যে আমরা মার্কেটে রিভার্সাল পয়েন্ট প্রেডিক্ট করতে পারবো অনেক আগে থেকে। এমনকি 1 বছর আগে থাকতে, 2 বছর আগে থাকতে আমরা মার্কেটে রিভার্সাল পয়েন্ট প্রেডিক্ট করতে পারবো। অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কারোর কোনো বেসিক নলেজ আছে যে অ্যাস্ট্রোলজি কি, খায় না মাথায় দেয়? আমি অল্প স্বল্প একটু জানি। কিরকম কিরকম? অল্প অল্প? যেমন যেমন হয় সেরকম সেরকম। আচ্ছা, তো আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দিই। অ্যাস্ট্রোলজিতে 9টা গ্রহ আছে, তার মধ্যে মুন বলে একটা প্ল্যানেট আছে। মুন সেরকম আছে কি সান। চন্দ্র। হ্যাঁ, চন্দ্র, মুন। সেরকম সান আছে, আমরা সবাই ভয় পাই। স্যাটার্ন, শনি 7.5 চলছে। রাহু, এই নামগুলো তো অনেকেই শুনেছে। হ্যাঁ, সেরকম আজকে একটা খুব ভালো ঘটনা ঘটেছে। জুপিটার, বৃহস্পতি উচ্চস্থ হলো আজ থেকে। কর্কটের গেছে। হ্যাঁ, আজ থেকে জুপিটার উচ্চস্থ হলো। যারা জুপিটারের জাতক তারা মালামাল হয়ে যাবে। তো উচ্চস্থ হলে কি হয়? উচ্চস্থ হলে সেই রাশির ক্ষমতা বেড়ে যায়। যেমন একজনের প্রমোশন হয়, সাপোজ ধরুন একজন বিডিও ছিল, যদি তাকে ডিএম করে দেওয়া যায় বা ধরুন সে তার যোগ্যতায় হলো, তাহলে কি হবে? তার ক্ষমতা বেড়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে। সেরকম যখন একজন বিডিও ছিল, তাকে ঝাড়ুদার করে দেওয়া হলো বা চৌকিদার করে দেওয়া হলো, তখন কি হবে? তার ক্ষমতা কমে যাবে। তো সেরকম প্ল্যানেট উচ্চস্থ মানে তার পাওয়ার বেড়ে গেল, নিচস্থ মানে পাওয়ার কমে গেল। তাহলে এখন বর্তমানে কোন প্ল্যানেট নিচস্থ বলতে পারবেন? সূর্য, সান। ইয়েস, সূর্য নিচস্থ। সূর্য এখন হচ্ছে নিচস্থ। আপনারা তো সবাই ভালোই খেয়াল রাখেন।
হুম? সবাই তো ভালো খেয়াল রাখেন, সূর্য নিচস্থ। সূর্য নিচস্থ হলে কি হবে? সোনার দাম পড়বে। পাওয়া যায় না। হুম? গোল্ডের দাম পড়বে স্যার। কি হবে? গোল্ডের দাম পড়ে যাবে? গভর্নমেন্টের একটা পতন হতে পারে, কিছু গভর্নমেন্টের কোনো খারাপ হতে পারে গভর্নমেন্টের দিক থেকে, বড় পজিশনের আচ্ছা, পতন ঘটতে পারে, এইগুলো করতে পারে। আর এই আর কি হতে পারে? নাম ফেম খারাপ হতে পারে, এইটাই সূর্য। নেম ফেম খারাপ হয়ে যেতে পারে, ঠিক। আর গভর্নমেন্ট সেক্টরের যেগুলো আছে, গভর্নমেন্ট সেক্টর রিলেটেড, সেইগুলোর উপরে প্রভাব পড়তে পারে। হুম। এবার আমাদের বেসিক আলোচনায় আসি। মুন। মুন দ্বারা আমরা কি করি? প্রত্যেকের নিজস্ব একটা রাশি আছে। কেউ বলে আমার মেষ রাশি, কেউ বলে আমার বৃষ রাশি। এই রাশিটা অ্যাকচুয়ালি কি? জন্ম ছকে, অর্থাৎ যার যখন জন্ম হয়েছিল সেই জন্মের সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করবে সেই রাশিটাই হবে জাতকের রাশি। বুঝা গেছে? জন্মের সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করবে সেটাই হবে জাতকের রাশি। এরকম রাশি চক্রে 12টা ঘর থাকে, জানা আছে তো? 12টা রাশি, 12টা ঘর। হুম। মেষ, হুম। বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কর্কট, না, সিংহ, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। মিন। তাহলে এক থেকে শুরু মিন। করে ঘুরে আবার 12তে চলে এলো। তাহলে 1 নম্বর রাশি কোনটা? মেষ। 2 নম্বর রাশি বৃষ। মেষ, 3 নম্বর রাশি বৃষ, মিথুন। মিথুন এই যে 3 মিথুন। নম্বর। 4 নম্বর রাশি, হুম। 4 নম্বর রাশি কর্কট। কর্কট। তাহলে 4 নম্বরে এখন কর্কট। জুপিটার আছে। 4 নম্বরে এখন জুপিটার আছে। তাহলে 4 নম্বর থেকে আমরা অনেক কিছু দেখি। 4 নম্বর থেকে আমরা গৃহ সুখ দেখি, অ্যাস্ট্রোলজিক্যালি। 4 নম্বর থেকে আমরা বাড়ি দেখি, বাড়ির পরিবেশ দেখি, অনেক কিছু। 5 নম্বরে হচ্ছে সিংহ, তারপরে 6 নম্বরে হচ্ছে কন্যা, 7 নম্বরে তুলা, 8 নম্বরে বৃশ্চিক, তারপরে 9 নম্বরে বৃষ্টি, ধনু, 10 নম্বরে ধনু, মকর, তারপরে মকর, 11তে কুম্ভ, 12তে মীন। এই হচ্ছে টোটাল কুম্ভ, 12টা রাশি। মিন। তো এবার চন্দ্র যেখানে যার জন্মের সময় যে রাশিতে বসে থাকবে সেটাই তার রাশি। আমরা রাশি বলি না, প্রত্যেকের রাশি আছে, সেটাই রাশি। এবার এই চন্দ্রকে ভিত্তি করে আমরা আজকে একটা দারুণ জিনিস দেখব। বেশি কিছু নয় যে অঙ্ক, যোগ, বিয়োগ, গুণভাগ অনেক কিছু করতে হবে, সব রেডিমেড পাওয়া যায়, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো যে মার্কেট কিভাবে আপ ডাউন করবে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চন্দ্র এক একটা রাশিতে, যে 12টা ঘর কাটলাম, এক একটা রাশিতে 2.5 দিন করে থাকে। তাহলে গোটা রাশিচক্রটা ঘুরতে চন্দ্রের কত সময় লাগবে? কে বলতে পারবে? 1 মাস এক বা মাস। 30 দিন। 1 মাস। তাহলে চন্দ্র যদি, চন্দ্রের এটা হচ্ছে নিজের ঘর, এই ঘরটা, তাহলে প্রত্যেক মাসে কতবার নিজের ঘরে আসতে পারবে? একবার। 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 কারেক্ট। তাহলে আমাদের এইবার হিসেব হবে চন্দ্র যখন নিজের ঘরে আসবে সেই ডেটটাকে শুধু বার করা।
আর কিছু না। তাহলে প্রত্যেক মাসে একবার করে আমরা সেই ডেটটা পাবো। সেই যে ডেটটা পাবো সেই ডেটটা আমরা এবার বার করব এবং ফটাফট এটা নিশ্চিত চার্ট এখানে মার্কিং করা শুরু করব। তারপর কি ম্যাজিক হয় দেখব। এটার জন্য আমাদের রেডিমেড ওয়েবসাইট পাওয়া যায়। এই ওয়েবসাইটটা dikpanchang.com, এখানে সব রেডিমেড পাওয়া যায়। এটার আপনারা হেল্প নিতে পারেন। এবার আমরা এখানে দেখছি যে ডেটটা সেটা হচ্ছে 18 সেপ্টেম্বর 2023। আজকে যেমন 18 এই এটা সেপ্টেম্বর, হ্যাঁ আজকে হচ্ছে 18 অক্টোবর। আমরা 18 সেপ্টেম্বর 2023 থেকে দেখব। এবার 2023 সালে আমাদের যেতে হবে এবং সেপ্টেম্বর মাসে যেতে হবে। তাহলে আমরা এটা চেঞ্জ করে 23 করে দিলাম। ডান, 23 হয়ে গেছে। 23 এবং সেপ্টেম্বর মাসে চলে এসেছি। এবার সেপ্টেম্বর মাসে চন্দ্র নিজের ঘরে কত তারিখে ঢুকেছিল দেখুন। মেষ, বৃষ, মিথুন, কর্কট। সেপ্টেম্বরে 10 তারিখ 2023 সানডে 10টা 24 সকালবেলা। তাহলে রবিবার তো ট্রেডিং হবে না, তাহলে আমরা কি দেখব? 11 তারিখ দেখব। বুঝে গেছে? তাহলে আমরা 11 তারিখ দেখব, সেপ্টেম্বরের 11 তারিখ। এটা 18, এর আশেপাশে হবে কত হবে? এটা 12, এইটা 11। 11 তারিখে হাই আর লো আমরা মার্ক করব। হাই কত? 20,008। 20,008। এটা আমরা অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে। আর লো কত? 19,865। 19,865। 19,865। ওকে, কমপ্লিট একটা কাজ। তাহলে আমাদের সেপ্টেম্বরের কাজ হয়ে গেল। এখান থেকে আমাদের শুরু হয়েছে, তো এটা আমরা মার্ক করে দিলাম এখান থেকে। নেক্সট মান্থ সেপ্টেম্বরের পরে অক্টোবর। অক্টোবরেও আমরা এরকম একটা ডেট পাবো। মেষ, বৃষ, 7ই অক্টোবর। মিথুন, কর্কট। 7ই অক্টোবর। 7th অক্টোবর। 7th অক্টোবর। তাহলে 7 অক্টোবর স্যাটারডে, শনিবার ছিল 5টা 17-তে। তাহলে শনিবারে ট্রেডিং হবে না, তাহলে 8 তারিখ রবিবার। তাহলে আমাদের নিতে হবে 9 তারিখ। 9 তারিখ। ওকে, 9 তারিখ। তাহলে আমরা এবার চার্টে চলে যাই, 9 তারিখের হাই লো মার্ক করে দিই। 9 তারিখ 11 9 তারিখ। 9 তারিখের হাই কত? 19,588। 19,588। 19,588 9 তারিখের লো হচ্ছে 19,480। 480। 480।
তাহলে আমরা অলরেডি দুটো ডেট নিয়ে নিয়েছি। এবার আমরা দেখি অ্যাকচুয়ালি বাস্তবে কি হচ্ছে। ফার্স্ট এই ডেটটার কি হলো, হাই ব্রেক করলো, ব্রেক করে মার্কেট কত দূর গেল, 20,008 থেকে 20,222, মানে 200 পয়েন্ট আপ। ওকে, ঠিক আছে। হ্যাঁ। নেক্সট ডেট ছিল এইটা, 9 অক্টোবর। 9 অক্টোবর। তাহলে এখান থেকে মার্কেট আপ করলো, এটা হচ্ছে লো, লো ভাঙলো, লো ভেঙে আবার নিচে এলো। তাহলে কতটা এলো, এখান থেকে নিচে এলো, কতটা এলো, 19,337। 19,865 লো ছিল, সেখান থেকে এলো কত দূর, 500 পয়েন্টের 300 300 অ্যাপ্রক্স 500 পয়েন্ট। 500 পয়েন্ট। 500 পয়েন্ট। তাহলে আমরা উপরে 200 পয়েন্ট পেলাম, নিচে 500 পয়েন্ট হলো, 500। তাহলে 700 পয়েন্টের র্যালি হলো। আচ্ছা, নেক্সট এই ডেটটা, এই ডেটার পর এই ডেটার হাই হচ্ছে 588, 588, 588 থেকে আপসাইডে কত গেল, 839, এভারেজ 300 পয়েন্টের মতো। আচ্ছা 588 মানে 600 ধরলাম, 600 এখান থেকে ওই 230 পয়েন্ট মতো, অ্যাপ্রক্স 230 পয়েন্ট ধরলাম রাফলি। লো ভাঙলো, লো ভেঙে নিচে এলো, কত দূর এলো, 837। 837, কত থেকে, 19,480 থেকে, 880। কত পয়েন্ট, 600 পয়েন্ট, 600 পয়েন্ট অ্যাপ্রক্স। 600, তাহলে 6 8, তাহলে আগের বার হয়েছিল 700 পয়েন্ট, আর এবার হলো 800 পয়েন্ট। বেসিক ব্যাপারটা বোঝা গেছে। হ্যাঁ। যখনই এই ডেট আসবে, এই ডেটা যেটা টার্নিং পয়েন্ট, হাই ক্রস করলে উপরে যাবে, লো ক্রস করলে নিচে আসবে, যখনই হোক। এবার প্রশ্ন আসতে পারে, এই যে লাইনগুলো টানলাম, এই লাইনগুলো কি শুধু এই মাসের জন্য ভ্যালিড? না, এই লাইনগুলো হচ্ছে যতদিন নিফটি আছে, যতদিন মার্কেট আছে ততদিনের জন্য ভ্যালিড। ভবিষ্যতে যদি কখনো মার্কেট আবার নামতে নামতে আসে, এই লাইনগুলো এক একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করবে। যদি উপর থেকে আসে এগুলো সব সাপোর্ট হয়ে যাবে, আর যদি নিচ থেকে উঠবে এগুলো সব রেজিস্ট্যান্স হয়ে যাবে। লাইফ টাইমের জন্য ভ্যালিড, একবার তৈরি হয়ে গেল মানে এটা লাইফ টাইমের জন্য ভ্যালিড। রাকেশ বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে কি করে মার্কেটে অ্যাস্ট্রোলজি কাজ করে। বুঝতে পারছি। এবার তুমি যে মাসে বলবে, যে সালে বলবে, সেই সালেই করে দেখানো যাবে। বলো কোন মাসে কোন সালে জানতে চাও? 2025 অক্টোবর। 2025 অক্টোবর। আচ্ছা, 2025 অক্টোবরের 14 তারিখ ডেট ছিল, এই 14 তারিখ। 14 তারিখের হাই কত, 310, লো হচ্ছে 25,060, চোদ্দ তারিখ
এখন এখানে দেখিয়ে দিচ্ছি ডেট। ডান, 2025 সাল, এই অক্টোবর, এরকম 14 তারিখ মঙ্গলবার। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কতটা পড়ে গেছে। 310 থেকে 400 পয়েন্ট, আপাতত গেছে 400 পয়েন্ট। 780 ধরুন। 480 পয়েন্ট, 500 পয়েন্ট হয়ে গেছে। এর আগের ডেট কত ছিল? আগের মাসের প্রত্যেক মাসে ডেট পাওয়া যাবে। অক্টোবরের আগে সেপ্টেম্বর, এই তো 17 সেপ্টেম্বর বুধবার 12টা 28 AM। তাহলে 17 সেপ্টেম্বর, 16, 17। সুন্দর ক্যান্ডেল হয়েছে। তারপরে দেখুন ফলটা দেখুন, 17 সেপ্টেম্বরের লো কত? 275। 275। আর এখানে লো কত করেছে? 24,587। 87। কত পয়েন্ট হলো? 25,275। 12 পয়েন্ট, 312 পয়েন্ট। প্রত্যেক মাসে ডেট পাওয়া যাবে। সেপ্টেম্বরের আগে কি মাস ছিল? আগস্ট। 20 আগস্ট 6টা 34 PM। এই টাইমটা দেখতে হবে, 6টা 34 PM মানে মার্কেট বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা 21 তারিখ, হ্যাঁ 21 তারিখ, এইটা 21 তারিখ। এর লো কত? এর লো হচ্ছে 25,054। 25,054 থেকে কোথায় চলে এলো? 24,404। প্রত্যেকবার হয়েছে, এরকম কোনো মাস নেই যেখানে হয়নি। বুঝলে রাকেশ? হ্যাঁ বুঝলাম। এরকম কোনো মাস তুমি দেখাতে পারবে না যেখানে হয়নি। এবার প্রশ্ন হচ্ছে যে শুধু নিফটিতে হবে না, পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস জিনিস ক্রিপ্টো, সেখানেও হবে। সব থেকে ডেঞ্জারাস জিনিস কত দূর পর্যন্ত যেতে পারে বা কিরকম কিছু? মোটামুটি এখানে তো তুমি দেখছো যে একটা এভারেজ 300 থেকে 500 পয়েন্টের মুভমেন্ট তুমি পাচ্ছ। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, যখন তুমি ডেটটা পেয়ে গেলে তখন তার সঙ্গে তুমি প্রাইস অ্যাকশনকে মিলিয়ে দাও। ডেটটা পেয়ে গেলে এবার তুমি প্রাইস অ্যাকশন অ্যাপ্লাই করো, প্রাইস অ্যাকশনে তোমার লেভেল ড্রপ করে দেবে না, এরপরে এই রেঞ্জ, এরপরে এই রেঞ্জ, এরপরে এই রেঞ্জ। ডেটগুলো কি রিভার্সাল ডেট, যে এই ডেটের পর হাই ক্রস করলে উপরে, লো ক্রস করলে নিচে। ক্রিপ্টোর ক্ষেত্রেও ঘটবে, স্টকের ক্ষেত্রেও ঘটবে, প্রত্যেকটা অ্যাসেটের ক্ষেত্রেই এগুলো ঘটবে। এবার ধর এর সঙ্গে যদি আমরা প্রাইস অ্যাকশন, গুরুত্বপূর্ণ ভূমিকা। হ্যাঁ তার জন্য তো চন্দ্রকে নেওয়া হয়েছে রাশিতে, চন্দ্রের উপর ডিপেন্ড করবে রাশি। এরপরে এর সঙ্গে
যদি আমরা আমাদের প্রাইস অ্যাকশনকে লাগিয়ে দিই তাহলে কি হবে? এবার যে কোনো একটা স্টকে চলে যায়, যে যার ইচ্ছে মতো স্টক বলুন। ডেট আমরা জেনে গেছি 14 তারিখ। যে যার ইচ্ছে মতো স্টক বলুন, যে স্টকটা আমি দেখতে চাই। সান ফার্মা, সান ফার্মা। বিএসসি। সানফার্মা তো নিজেই চলে না। সানফার্মা আর কে কি দেখতে চায়? সানফার্মা করে রিলায়েন্স বললাম স্যার, রিলায়েন্স। রিলায়েন্স। আর কে কি দেখতে চায়? বিএসসি। বিএস। আচ্ছা, আর হয়ে গেছে আর কিছু না। এই কটা ব্যাংক, একটা ব্যাংক, ব্যাংক। নাম বলতে হবে তো, কি ব্যাংক দেখতে চান? আমি লাগালে কোটাক বলবে ব্যাংক। আপনি ঠিক করবেন আগে থাকতে। কোটাক। কোটাক ব্যাংক, কোটাক ব্যাংক। কোটাক মাহিন্দ্রা। কোটাক দিয়ে শুরু। তাহলে আমাদের ডেট কত? 14 তারিখ। 14 তারিখের হাই কত? 14 তারিখের হাই কত দেখুন, 2165। 2165। 2165 হুম। 2165 ক্রস করলো, 2.60% মুভ। ওকে, এবার এইখানে মাঠে নামলো ম্যাজিক অ্যালগো, এসব বলে দেবে কি হয়েছে। এই জায়গাটা ভলিউম নেগেটিভ থেকে পজিটিভ হলো। কত নেগেটিভ ছিল? -5.31 মিলিয়ন। সেখান থেকে পজিটিভ হয়ে হলো কত? 6.74 মিলিয়ন। 227%, এত পার্সেন্ট ভলিউম বেড়েছে। নর্মাল কোন সিস্টেমে এটা ধরার কোনো ব্যবস্থা নেই, একমাত্র ম্যাজিক অ্যালগোতে এই সিস্টেম ডেভেলপ করেছি আমরা। ভারতবর্ষে আর কোথাও কারো কাছে সিস্টেম নেই এইভাবে এইটাকে ট্র্যাক করবে। এবার এটা ডে ক্যান্ডেল। এবার আমরা ছোট টাইম ফ্রেমে চলে আসবো, 15 মিনিট। আচ্ছা, ওটা কবে হয়েছে? লাস্টের দিন তো, 16 তারিখ। 16 তারিখে ছোট টাইম ফ্রেমে 17 তারিখ এবং 16 তারিখ। 16 তারিখ এখান থেকে শুরু হলো। 16 তারিখ ফার্স্ট দেখুন, এইখানে রেটিং বলে দিল, বললো মুভমেন্ট স্ট্রং। স্টার কটা? 4টে। এর উপরে যখন মার্কেট যাবে, মার্কেট আরো উপরে যাবে। 2240।
তারপরে সেভাবে আর এরপরে মার্কেট যায়নি, এটা রেজিস্ট্যান্স তৈরি করেছে এখন এর মধ্যে। এবার একটা স্টক দেখাচ্ছি, আদানি। চোদ্দ তারিখ 9টা 15, 156, 156 এসে গেছে। 162, 168। এবার যদি ডে টাইম ফ্রেমে দেখি, তাহলে এখানে লেখা আছে টার্গেট হচ্ছে 186 এর পর, 186। এটা যদি 168 এর উপরে যায় তাহলে এটা টার্গেট হবে 186, এখান পর্যন্ত চলে আসবে। গ্রিন প্যানেল, এই দেখুন এক্সিলেন্ট, যখনই এক্সিলেন্ট র্যাঙ্কিং চলে আসবে এরপরে মার্কেট এলে একদম এই পর্যন্ত, মানে এখানে শুরু হবে 315-16 উপরে, যখন চলে আসবে তখন টার্গেট হয়ে যাবে 350। এক্সিলেন্ট জোন তৈরি হয়েছে, এরপরে মার্কেট এলে 350 টাচ করবে। স্যার এটা এতেও কাজ করবে অপশনেও? হ্যাঁ, এটা তো আপনাদের আপডেট দেওয়া হবে, এটাই তো লিখলাম। অপশনে তো রোজ একটা করে ইয়ে হয়ে যাবে, বিলাসবহুল বাড়ি তৈরি করে দেবে। দেখুন বাবা, অপশনে কাজ দেখাচ্ছি। ফার্স্টে এটা দেখুন, এশিয়ান পেইন্ট ফার্স্ট 15 তারিখ, গুড 6.50 টাকা হাই, তার একদিন পরে 70 টাকা, তার আগে কিচ্ছু নেই, নাথিং, সব লাইনের নিচে। এই যে গুড দিল তারপরে উঠে গেল হাইয়ের উপরে। এবার এটা ছোট টাইম ফ্রেমও ধরা যাবে, ধরুন 5 মিনিট টাইম ফ্রেম। এইটা স্যার বড় টাইম ফ্রেমে ধরা যাবে? না, 5 মিনিটও ধরা যাবে, দেখাচ্ছি দেখাচ্ছি, টেনশনের কিছু নেই। এই দেখো 17 তারিখ সকাল হলো, গো গো। কেন গো, কেন গো সেটা দেখুন। 224K থেকে 1.76 মিলিয়ন পজিটিভ ভলিউম, 608% বেড়েছে, ভাবা যায়? 608%। আলটিমেটলি এটা হয়েছে 11.51 মিলিয়ন ভলিউমে দাঁড়িয়েছে। এবার কি হলো, সাপোজ আমি সকালবেলা এটা দেখলাম, দেখার পরে আমি 5 মিনিটে ধরিনি বা ধরতে পারিনি, কোনো টেনশন নেই। হাই কত, 40 টাকা ধরলাম, 40-এর উপরে 44, 55, 49,
40-এর উপরে গেছে তো। 40-এর উপরেই চলেছে। 40-এর উপরে যখন এলো তখন এক ঝটকায় তো 44 চলে এলো, 59 চলে এলো। এই যে এইখানে হ্যাঁ, 44 এর এই যে এখানে সব 44 এর এইখানে ছোট 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 ক্যান্ডেল তৈরি হচ্ছে। এইখানে ভলিউম তৈরি হলো 59। এইখানে বলে দিল পেয়ার, মানে স্যার এবার এটা কেমন ভাবে দেখাচ্ছে? কোনটা মানে যখন তৈরি হচ্ছে তখনই দেখিয়ে দিচ্ছে? এটা দেখাচ্ছি, এটাকে রিপ্লেতে দিলে দেখতে পাবে। রিপ্লে এই আপসাইড টার্গেট, এই যে বেয়ার এখানে সিগন্যাল দিয়ে দিল। এবার যারা যারা প্রফিট করেছিল তারা প্রফিট বুক করো, বেরোনোর অনেক সুযোগ দিয়েছে। এই যে এখানে সিম্বল দিয়ে দিল। তাও যারা বেরোয়নি বসে আছো তারা এবার তো বেরো। 12:35 এখানে আপনার বলে দিচ্ছে আপনার প্রফিট শর্ট, এখান থেকে শর্ট তৈরি হয়ে গেল। আবার এখান থেকে লং এন্ট্রি অ্যাবাভ 49। এখানে টার্গেট দিয়ে দিয়েছে 59। 1:2 হিসাবে দিয়েছে, 1:2 নাও নিতে পারেন, 1:1 হিসাবে নিতে পারেন। এই 52 গেছে, তারপর আবার শর্ট। এখানে আপনি শর্ট নেবেন না লং নেবেন সব বলে দেবে। এবার আমরা নিফটির অপশন দেখব। এটা ঠিক তো। নিফটির অপশন এটা হচ্ছে 25,600 একদম শুরু থেকে। Next. 10টা থেকে লং পজিশন টার্গেট হিট,
এই যে উপরের ডট ডট গুলো এটা টার্গেট ছিল। Excellent. এখানে বলে দিল বেরিয়ে যাওয়া অনেক হয়েছে বাপু, তাহলে পয়সা কেড়ে নেবো। এবার বেয়ার বেরিয়ে যেতে বলছে। এই যে এই সেই জোনটা 12:30 যখন আপনাদের বলা হলো যে অনেক হয়েছে এবার বন্ধ, সব টার্গেট হিট। হুম। এরপর থেকে দেখুন শুধু আপ ডাউন আপ ডাউন। আর এই জায়গাটা যেটা সেটা যেখানে বারবার বলছিলাম ঝট করে নিচে পড়ে গেল। কত দূর এলো? 121, 142-এ শর্ট করতে বলেছে, এখান থেকে চলে এলো 110। এখানে যে টার্গেটটা দিচ্ছে 1:2, আপনারা চাইলে প্রথম 1:1 বা 1:1.5 রাখতে পারেন। এবারে এই যে এইখানে যেগুলো তৈরি হচ্ছে এগুলো যে ভলিউম যে ঢুকছে সেগুলো। আর কোন স্ট্রাইক প্রাইসে দেখাবো বলুন? 28 তারিখে 26,000 কল। 26,000। 28 তারিখ। 28 তারিখ, 28 তারিখ 70 টাকা 75, ঠিক আছে প্রাইস। হ্যাঁ। সতেরো তারিখ একদম প্রথম থেকে শুরু হচ্ছে। পাঁচ মিনিটের টাইম ফ্রেম। এইখানে দেখুন 772K থেকে 1.02 মিলিয়ন ভলিউম। ওটা হওয়ার জন্য এই স্পাইকটা। এখানে যে ভলিউম গুলো দেখাচ্ছে এই ভলিউম গুলো হচ্ছে এক্সিকিউটেড ভলিউম, অর্থাৎ যে বায়াররা অলরেডি বাই করে ফেলেছে। এরকম নয় আক্স এন্ড বিটে দেখছি 99% অর্ডার লাগানো আছে, ওটা হচ্ছে অর্ডার লাগানো হয়েছে, নাও কিনতে পারে। এগুলো কেনা হয়ে গেছে। এগুলো কেনা হয়ে গেছে। এটা অনেক দূরের স্ট্রাইক তো এই জন্য এটা টার্গেট ঠিক দেয়নি, মানে এটা ওটিএম স্ট্রাইক। টার্গেট দিতে হবে না, ওই সবুজটা আসলেই কিনে নেবো, বুঝে গেছি। এই যে সবার কিন্তু একই জোন, 12:30টার পর থেকে সব গেছে। যেমন শর্ট 64 থেকে শর্ট বলে দিয়েছে।
1:2 তে টার্গেট দিয়েছে 36, তো 1:2 দরকার নেই, 1:1 পেলে এনাফ। আমি তো স্যার 65 পেয়েছি। শর্ট বুঝতে মানে পেরেছি। কল সেল করে দিন, হ্যাঁ, কারণ শর্ট মানে কল সেল করে দিন, 1:1 টার্গেট, প্রফিট বুকিং বাস। 1:2 এ এই পর্যন্ত আসার কথা ছিল, 1:2 আগে ঘুরে গেছে 52। এখানে সেটিংসে গিয়ে চেঞ্জ করা যাবে সব, কি রাখতে চান। এই যে আর আর রেশিও যেটা না 2 করা আছে, 1 করে দিন। আবার চালু করে দিন। এই উঠলো, এই যে প্রথমে বেয়ার বলে দিল, বাস ওখানে প্রফিট বুক। বেয়ার বলার পরে এত বড় রেড ক্যান্ডেলটা। বুঝে গেছি। ধরুন জিনিস সে করতে পারে। এবার ভাবুন আপনাদের কাছে এক্সিস্টিং যেগুলো আছে তার সাথে এটা অ্যাডিশনাল, সব সুন্দর। একসঙ্গে ব্যবহার করবেন তখন কি হবে। সিস্টেমটাই অনেক কিছু করে দিচ্ছি। এবার 12:30 বেজে গেছে। হুম, এবার পড়া শুরু। হ্যাঁ, এই যে এই দেখুন এবার টার্গেট দিয়েছে 1:1 এ 50, 64 থেকে 50 শর্ট। কত লো করেছে? 52, হুম, 2 পয়েন্টের জন্য মিস। 64 থেকে 52, 12 পয়েন্ট। 2 পয়েন্ট ভেবে লাভ তো, 12 পয়েন্ট। দেখুন এইখানে কি হলো, -593 থেকে +697, ওই জন্য এইটা এই এইটা উঠলো, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেংথ না থাকার জন্য পরবর্তীতে আর কিছু করতে পারেনি, ওইখানে গোল গোল ঘুরে শেষ হয়ে গেছে। সবার ক্ষেত্রে একই অবস্থা ঘটেছে। আর কোনটা দেখতে চান বলুন। রাকেশ, হ্যাঁ, ইটারনাল স্টকটা দেখান না এখন। স্পেলিংটা কি আছে? ETER। ETER। এই তো এসে গেছে নিচে, সেকেন্ড। ফার্স্ট ডে ক্যান্ডেল, এখানে হ্যাঁ, দিয়ে ক্যান্ডেল। এই দেখো তৈরি 356 উপরে টার্গেট হবে 366, 1:1 এ। হুম,
এবার এইখানে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো এটা 1:1 টার্গেট নিলেন, আপনার মনে হলো যে আমি অনেকগুলো টার্গেট নিয়ে রেডি থাকবো, এবার ধরুন 1.5 করি, তখন টার্গেট হয়ে গেল 372, ঠিক আছে? নিচের এবার দিকে তো নিচের দিকেটা কি করে দেবো? এই তো এটা শর্ট করার কথা ভাবছি। না, শর্ট তখন হবে যখন এই যে এই লাইনটা অন্তত এই ক্যান্ডেলের মোটামুটি 345-এর নিচে এলে তবে শর্ট, তার আগে তো নয়, আচ্ছা, তার আগে নয়। তো 342 আছে। হ্যাঁ, 342-এ আসে, পরের দিন আগে দেখুন কি হয়। আচ্ছা স্যার, কোনো স্টকের যদি পি ধরুন 1000-এর ওপর হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি কি বোঝা যায়? মানে স্টকটা খুব ভালো না স্টকটা খুব ওভার ভ্যালু? ভ্যালু তো বটে, কিন্তু কি দিয়ে সবসময় কি জাজ করবেন? বর্তমানে যে ম্যানিপুলেশন হচ্ছে, ওরকম ভাবে বাঁচতে গেলে স্টক নর্মাল পাওয়া খুব মুশকিল অ্যাকচুয়ালি। আপনি যদি এখন আদানি গোষ্ঠীকে দেখেন, তাহলে তো আদানির একটা স্টকও কেনা উচিত না, তাই না? রিলায়েন্স 1425 বা 24-এর ওপর, এশিয়ান পেন্টের এটা হচ্ছে, এটা পুট 2300 পুটটা, এশিয়ান পেন্ট। এশিয়ান পেন্টের আপসাইডে অনেক বড় টার্গেট আছে, 1:1.5 এ 2646। টার্গেট কতটা নেবেন নিজে গিয়ে এখান থেকে সেট করা যেতে পারে। রিলায়েন্সটা স্যার কি বললেন? ঠিক আছে, রিলায়েন্সটা ঠিক আছে। কালো কালো হচ্ছে এখানে। রিলায়েন্সটা কি বললেন স্যার? আরেকবার বলুন। রিলায়েন্স কিছু করার নেই, রিলায়েন্স এখন ঠিক করে যাবে 1425-এর ওপরে ট্রেড করলে আবার উপরে যাবে এই। তবে সামনে রিলায়েন্সের রেজাল্ট আছে, না রেজাল্ট বেরিয়ে গেছে? রেজাল্ট বেরিয়ে গেছে। রেজাল্ট রেজাল্ট ভালো রেজাল্ট রেজাল্ট তো এসেছে স্যার। ভালো রেজাল্ট এসছে। হ্যাঁ, রেজাল্ট ভালো এসেছে। কত প্রফিট? অ্যাকচুয়ালি রিলায়েন্সের ওপরে যাওয়ার কারণ রিলায়েন্সে যেটা বলেছিলাম 1366-তে ব্লক ডিল হয়েছিল, এইটার জন্যই রিলায়েন্স উপরে গেছে। এইটা একটা এইচডিএফসি 972-এ ব্লক ডিল হয়েছিল, এগুলো সব বলা ছিল। আইসিআইসিআই 1372-এ ব্লক ডিল হয়েছিল। এই তিনটে কোম্পানি মেনলি যেটা ব্লক ডিল হয়ে নিফটিটাকে সেফগার্ড দিয়েছে, নাহলে নিফটি এত সুন্দর র্যালি দিতে পারতো না। তো নিফটি এত সুন্দর র্যালি দেওয়ার পেছনে এই তিনটে কোম্পানির খুব বড় অবদান রয়েছে। বাকি হলো সবার ফেভারিট পছন্দ বিএসসি, কিন্তু এখন বিএসসি ইন্ডাস্ট্রির পছন্দ নয়, তো স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। তারপরে সান ফার্মা, সেরকম কিছু নেই মুভমেন্ট, সান ফার্মা চুপচাপ টিপছাপ। ভালো কোম্পানির মধ্যে ফিউচার অন অপশনে এখন যেটা শর্ট করার জন্য সব থেকে ভালো সেটা হচ্ছে ডিকসন। ডিকসন শর্ট, হ্যাঁ 16,450-এর নিচে শর্ট করার জন্য উপযুক্ত ডিকসন। বাই করার জন্য ভালো কোম্পানি হচ্ছে এপিএল অ্যাপেলো। এপিএল অ্যাপেলো অ্যাবাভ 1765। ইন্ডিয়ান ব্যাংক সেরকম কিছু নয় এখন, যতক্ষণ না ভালো ফরমেশন করবে ততক্ষণ। আর একটা কোম্পানি আছে, এই যে এটা নেসলে, নেসলে যাচ্ছে।
মারুতি সুজুকি দিক করছে, সেরকম এখন কোনো জোশ দেখা যাচ্ছে না। এসবিআই লাইফ তাই। স্যার এসবিআই আরেকটা টা একবার কোম্পানি দেখুন, আছে, এসবিআই টা হ্যাঁ দেখছি। ডেলিভারি। আর একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে ডেলিভারি 465-র ওপরে, 400 476 আপাতত টার্গেট। তারপরে এটা পেরিয়ে গেলে তখন এই টার্গেটটা আসবে। এসবিআই এসবিআই ঠিক আছে, কিন্তু খুব এখন কিছু স্ট্রেংথ নেই। সামনে টার্গেট আছে 890, যেটা আগের দিনই টাচ করে ফেলেছে। তার মোস্ট চিপটা দেখুন। মস্তিক ভালো কোম্পানি। এখন ফরমেশন কিছু নেই, ফ্ল্যাট। আমরা যদি বড় টাইম ফ্রেমেও যাই, এখানেও তাই ফ্ল্যাট অবস্থায় রয়েছে। তো মোটামুটি 280-র উপরে, তার আগে কিছু নেই নিচের দিকে। কোফোর্জ আইটি কোম্পানিগুলো কিন্তু আবার বেয়ারিশ আছে। আইটি কোম্পানিগুলোর মধ্যে সেরকম কোনো জোশ নেই। স্যার নিফটিটা চালান না, এত কিছু চালিয়েছেন। নিফটি 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 এই তো নিফটি। হ্যাঁ, নিফটির এরপরে টার্গেট হচ্ছে যদি ওপরে যায়, সম্ভবত 25,890-এর কাছাকাছি দিয়ে দেবো, এটা টার্গেট হবে। কন্ডিশন একটাই, 17 তারিখের হাইয়ের ওপরে ট্রেড করলে তবে। এবং নিফটির ক্ষেত্রে গ্যাপ আপ করলেও ওটা টার্গেট। গ্যাপ আপ খুলুক যাই খুলুক, হ্যাঁ আপাতত টার্গেট হচ্ছে যদি ওপরের দিকে যায় 25,890 অ্যাপ্রক্স। গ্যাপ আপ কত গ্যাপ আপ খুলবে? 100 পয়েন্ট। 100 পয়েন্ট গ্যাপ আপ এখন এখনকার বাজারে 100 পয়েন্ট গ্যাপ আপ করতে ওর মানে দম বেরিয়ে যাচ্ছে, হাঁপানি পেশেন্ট হয়ে যাচ্ছে। এর আগে মানে 200-150 পয়েন্ট 300 পয়েন্ট গ্যাপ আপ করা কোনো মামুলি ব্যাপার। হ্যাঁ, এমন দেখা যাচ্ছে 300 পয়েন্ট গ্যাপ আপ করে সে লাইভ মার্কেটে আরো 300 পয়েন্ট গেছে, সেই নিফটি আর দেখা যায় না। মানে 50 পয়েন্ট 70 পয়েন্ট গ্যাপ আপ করেছে, মানে বিরাট বড় অস্কার জিতে এসেছে, এরকম ভাব দেখায়। আর নিফটির ক্ষেত্রে 23 তারিখ, অনেক দিন থেকে বলছি, বারবার বলে দিচ্ছি, 23শে অক্টোবর খুব ইম্পর্টেন্ট দিন। 23শে অক্টোবর, 23শে অক্টোবরের ডে ক্যান্ডেলের হাই লো মার্ক করতে হবে। 24শে অক্টোবরের পর যেদিকে ভাঙবে সেদিকে আবার যাবে, বুঝতে পারছো? এবার প্রশ্ন হতে পারে, 23শে অক্টোবর তো চাঁদ কিছু তো করেনি, চাঁদ তো ঢুকছে না কর্কটে, সবসময় চাঁদই যে সবকিছু করবে তার কোন মানে আছে? বাকি প্ল্যানেট গুলো কি করবে? বাকি প্ল্যানেটের তো কাজ আছে, চাঁদ একাই করবে সব? চাঁদ কি করতে হবে? চাঁদ একটা জাস্ট সিস্টেম ফলো করে, যেটা দেখিয়ে দিলাম, আপনারা ব্যবহার করতে পারেন। চাঁদ ছাড়াও অনেক কিছু আছে লাইভ মার্কেটে, ইন্টারডেতে যেগুলো কাজ করে। চাঁদের নক্ষত্র, সাবলট, বোরা, এই সমস্ত কিছু দেখে লাইভ মার্কেটে ইন্টারডেতে রিভার্সাল বার করা হয়। এইগুলো লাইভ মার্কেটে ইন্টারডেতে ব্যবহার আছে। স্যার ওরা জানেন ওরাতে কি এফেক্ট পড়ে স্যার? প্রচুর এফেক্ট আছে। হ্যাঁ জানি স্যার। তাহলে জানলে মানলে
তবে তো ভালো লাগবে। কোনো- এই দেখুন পুরো কোন হোড়ায় কি হয় স্যার মোটামুটি? কোন হোড়ায় কিছু করতে হবে না, পুরো সেট আপ রেডি। এখন কি হোড়া চলছে এখানে আপনাকে অ্যালগোম্যাজিক বলে দেবে। ও বাবা, এখানে গেল হ্যাঁ, তারা। আমরা ওই জন্য বলছি যে আমাদের কাছে ওয়ার্ল্ডে নয়, ওয়ার্ল্ডের খবর রাখি না, ইন্ডিয়ার কোনো অ্যালগো টক্কর দিতে পারবে না। পুরো সেট আপ আমাদের কাছে আছে। দেখুন এখন কোন গ্রহ কোন রাশিতে আছে, এখন কি তিথি চলছে, আপনি এই চার্টের উপরেই দেখতে পাবেন। হ্যাঁ, সূর্য কোথায় আছে, চাঁদ কোথায় আছে, কত ডিগ্রিতে আছে, এরপরে কোন নক্ষত্র আসবে, সব কিছু এখানে চার্টের উপরে আপনি দেখতে পাবেন। এখন কি চলছে, কতক্ষণ পরে চেঞ্জ হবে, সবকিছু এ টু জেড। দেখুন এইখানে কি লেখা আছে, এটা একটু বড় করি। আর বড় হচ্ছে না। দেখুন সান লেখা আছে লিব্রা, LIB, দেখতে পাচ্ছেন? না, মাঝখানে প্ল্যানেট ট্রানজিট বলে লেখা আছে, হাইলাইট করে প্ল্যানেট ট্রানজিট লেখা আছে। সান, হ্যাঁ, সান, লিব্রা, মার্কারি কোথায় আছে, ভেনাস কোথায় আছে, মার্স কোথায় আছে, জুপিটার কোথায় আছে, স্যাটার্ন, এটা হচ্ছে প্ল্যানেট কন্ডিশন। এবার এটা ছাড়াও এই যে এখন ধরুন দ্বাদশী তিথি চলছে, কত নম্বর তিথি, 27 নম্বর তিথি, তিথি কতটা এগিয়েছে, 77% এগিয়েছে। সমস্ত ইনফরমেশন আপনি লাইভ মার্কেটে। দেখুন সেট আপ না থাকলে কিছু সম্ভব নয়। ধরুন আপনি ভাবলেন যে এই দেখুন এখানে এখন যে হোড়া চলছে 53 মিনিট বাকি আছে, এই হোড়াটা 53 মিনিট পর নতুন হোড়া চলে আসবে। তো আপনি যদি ভাবেন যে এগুলোকে আমার ট্রেডিং এ লাগাতে হবে, তো আপনি ট্রেডিং করতে করতে এই নিফটি উপরে গেল, পাঁচিটা দেখে নি এখন কি হয়েছে, চাঁদ কোথায় আছে, নক্ষত্র দেখে আছে, ততক্ষণে ওই ক্যান্ডেলটা সরে গেল। হ্যাঁ, তো ওইভাবে তো সম্ভব নয় না, আপনাকে সব একটা সিস্টেমের মধ্যে রাখতে হবে। না হলে ওই একবার পাঁচই দেখবেন কি ওয়েবসাইটে গিয়ে ওই প্ল্যানেটটা দেখতে যাবেন, এই পেজ ও পেজ করে সব সরে যাবে, তো সেটা সম্ভব নয়। সেজন্য পুরো সেট আপ রাখতে হবে একটা জায়গায়, না হলে করা যাবে না। এখান থেকে নক্ষত্র, সাবলট, তিথি এবং অমাবস্যা পূর্ণিমা কবে লাগছে, কবে ছাড়ছে, কবে সরে যাচ্ছে, চাঁদ কবে নিজের ঘরে ঢুকছে, সমস্ত ইনফরমেশন ডিসপ্লে বোর্ডে চলে আসবে। এবং এই যে যত হোড়া চেঞ্জ হবে এখানে হোড়া মার্ক করে দেবে, এখন কি হোড়া চলছে, কতক্ষণ পরে এই হোড়াটা শেষ হয়ে নতুন হোড়া আসবে। কারণ তিথিটা 290 মিনিট পর নতুন তিথি আসবে, চাঁদ এখন কত স্পিডে ঘুরছে, সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবে। বোঝা গেছে? তো সবকিছু একটা জায়গায় থাকলে তবেই কিছু করা যাবে, না হলে এদিক ওদিক এদিক ওদিক করতে করতেই সময় ফুরিয়ে যাবে। যেমন ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের পুরো জেনে রাখতে হবে যে নিফটি এইখান থেকে এই পর্যন্ত টার্গেট, তাহলে আগের দিন আপনাদের দেওয়া ছিল 25,770 টার্গেট, 25,770 আসতেই বলে দিলাম সব প্রফিট বুক করে ট্রেডিং বন্ধ করো। কি করে বলা হলো না?
যে সব প্রফিট বুক করে ট্রেডিং বন্ধ করে দিন? কি করে? আগে থাকতে প্ল্যানিং করা ছিল যে এই পর্যন্ত মার্কেট আসবে। তো পুরো প্ল্যানিং না করে নামলে খুব মুশকিল। কারণ লাইভ মার্কেটে প্ল্যান চেঞ্জ করা যায়, কিন্তু বেসিক প্ল্যান না থাকলে সমস্যা। এবার যদি কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, যে কোনো বিষয়ে যা কিছু প্রশ্ন। আমার খালি একটাই প্রশ্ন, পরে পাবো। কোনটা? এই আপডেটটা তো এক্ষুনি দিয়ে দেওয়া হবে, এক্ষুনি মানে ওইটা নয় স্যার, সেইটা। ওটা তো বুকিং করতে হবে। এই যে করবো। এইটা তো আপনি দু একদিনের মধ্যেই পেয়ে যাবেন এই পুরো স্টকটা। আগে যেটা দেওয়া হচ্ছিল সেটা আলাদা, ওইটার সাথে এইটাকে নতুন ভাবে মার্জ করে এটা নতুন বানানো হয়েছে। কেমন করে ব্যবহার করবো খালি একবার দেখিয়ে দেবেন। তো ওটা বলে দেবো, কারণ আগের গুলো এই টার্গেট গুলো ছিল না, তারপরে এই রেটিং ছিল না। হ্যাঁ, আগেরটা দেখাচ্ছে, আগেরটা কেমন ছিল, আগেরটা একবার দেখিয়েছিলাম। এই যে আগের ভার্সন ছিল এইটা, মনে পড়ছে? এই যে এখানে ডট 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 ছিল, এটা আগের ভার্সন ছিল। এটা আগের দিনে দেখিয়েছিলেন আমাকে। হ্যাঁ বললাম, এইটা বলছিলাম না দেব, এটা আগের ভার্সন ছিল। এইটাকে আরো আপডেট করে এখন কমপ্লিট করা হয়েছে, ওইটা দেখা হবে। সাপোজ ধরুন এখন লাইভ মার্কেটে চলছে ক্রিপ্টো মার্কেটে যা যাক বিটিসি, এটা বন্ধ করে দিন। দেখুন টাইম ফ্রেম ছোট করে দিলাম। আর একটা জিনিস আছে, সেটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে টাইম সাইকেল। কিন্তু আমরা যে টাইম সাইকেলটা ব্যবহার করি সেটা হচ্ছে ডাইনামিক টাইম সাইকেল, নট স্ট্যাটিক। সারা দুনিয়া স্ট্যাটিক টাইম সাইকেল ব্যবহার করে, স্ট্যাটিক ফিক্সড। দেখুন ক্রিপ্টোর ক্ষেত্রে একদম চোখ বন্ধ করে কি বলতে পারবেন? এক্সেলেন্ট বলে দিয়েছি, তার মানে এখানে লেভেল লাগান 1,17,046.67, এর উপরে ক্রিপ্টো হচ্ছে বিটিসি পজিটিভ আঙ্গল চলছে, দেখুন ঠিক আছে। বেশি কিছু শেখা জানার দরকার নেই। টার্গেট 1:1.5 যদি নেন তাহলে এটা 1:1 করুন। বাপন দায় তো একদিন বলছিলেন যে 1:1, 1.5 কি টার্গেট রাখবো। হ্যাঁ 1:1 করে দিন এবং 1:1 টার্গেট হিট। 1:1 রাখুন। আমাকে তো 1:1.5 1:2 নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, 1:1 ওকে। আমার টার্গেট হিট হওয়ারই কথা, টার্গেট হিট হয়ে গেছে। এখানে টাইমিং সাইকেল ব্যাপারটা কি? এই যে ডট ডট লাইন আসছে, এর উপরে মার্কেট আপসাইড, নিচে ডাউনসাইড। ফার্স্ট কনফার্মেশন টাইমিং সাইকেল, এই লেভেলটা জেনে গেলাম, এখানে আমি এক্সেলেন্ট পেয়ে গেলাম, বাস। এর উপরে বাই, এটা আমার টার্গেট হয়ে গেল, বাই বাই। আবার সেটআপ তৈরি হবে, আবার এন্ট্রি নেব, হবে না নেব না। ইথিলিয়াম, এবার বলুন দুটোয় 3 মিনিটের স্ক্রিপ্ট, কোনটা বেশি ভালো লাগছে, কোনটা বেশি পজিটিভ মনে হচ্ছে এখন বর্তমানে?
বিটকয়েন। বিটিসিটা বিটিসিটা এটা এটা বলে দিয়েছে। অত প্রমিনেন্ট নয়। এখানে স্ট্রং রেটিং কত 6 এর মধ্যে 4, তারপরে নিচে নেমে এবার এখানে 6 এর মধ্যে 5 এক্সিলেন্ট প্লাস এক্সিলেন্ট এক্সিলেন্ট দিল, তারপরে এখান থেকে উপরে গিয়ে টার্গেট হিট করেছে। এবার বিটিসির ক্ষেত্রে চাঁদের ডেট ছিল 13 তারিখ, গ্রুপে বলে দিয়েছিলাম। বিটিসির ক্ষেত্রে চাঁদের ডেট ছিল 13 তারিখ, 13 অক্টোবর। এক থাকবে এরকম মনে নেই। এবার 13 তারিখ, এই যে 13 তারিখের লো কত 1,13,761। তারপর থেকে তো ঝরঝর করে নিচেই ঝরছে। আমি যদি এখানে একটা লাইন টেনে ব্রেক করেছে। হয়ে গেল, এটাকে ঠিক করে দিতে হবে। 1,13,761। 6,000 পয়েন্ট পড়ে গেছে। হ্যাঁ, চাঁদ ফেলে দিয়েছে। যা ল ব্রেক করেছে আর পুরো। চাঁদ ফেলে দিল। আচ্ছা, তারপরে হচ্ছে এই ফলটা ইউটিউবে যারা এত কোটি কোটি টাকা ইনকাম করে তাদের বক্তব্য এই ফলটা নাকি কোনোভাবে ধরা সম্ভব নয়। এইখান থেকে এত ঝরঝর করে যখন পড়ছে, আমি দেখিয়ে দিচ্ছি 8টার সময় মার্কেট বলে দিয়েছিল আমি নিচে যাচ্ছি, তারপরেও যেন ওরা কেন ধরেনি কেন কাটেনি সেটা ওদের ব্যাপার। আগের দিন তো দেখিয়ে দিলাম 10 তারিখে যে ফলটা 8টার সময় মার্কেট বলে দিয়েছিল সে নিচে যাবে, তারপরেও ওরা কাটেনি কেন, পজিশন ধরে বসেছিল কেন, প্রিকশন নেয়নি কেন। হ্যাঁ, এখন ইউটিউবে ভিডিও করছে আমার 2 কোটি টাকা লস হচ্ছে, আমার এগুলো ভিডিও করছে না। সে আগেকার দিনে সুগার পেশেন্ট যেমন বলতো আজ থেকে 40 বছর আগে আমার সুগার হয়েছে বলে অহংকার প্রকাশ করছে। আমি তো বুঝছি না কোন ব্যাপারটা, মানুষের লস হলে তো দুঃখ হয়, কিন্তু ইউটিউব ভিডিও করে তোমার 2 কোটি টাকা লস হচ্ছে কথাটা বলে মানে একটু কি সমাজে অন্যরকম ভাবে বলতে চাইছে যে আমি 2 কোটি টাকা লস করেছি। হ্যাঁ, তো বিষয়টা সেটা নয় 2 কোটি টাকা 2 টাকা, বিষয়টা হচ্ছে যে তুমি ট্রেডিং করতে এসছো না ইনভেস্ট করতে এসছো। যদি বলে আমি ট্রেডিং করতে এসেছি তাহলে ট্রেডার হও, যদি আমি ইনভেস্ট করতে এসেছি তাহলে ইনভেস্টর হও। এবার এরা হয়ে গেছে মাঝখানে। হ্যাঁ, সেই হাঁস ঝাড়ু কথাটা কে লিখেছিল, সুকুমার রায় তো। হ্যাঁ, হাঁস ঝাড়ু বলে একটা শব্দ আছে না। হ্যাঁ, তো এরা হয়ে গেছে হাঁস ঝাড়ু। হ্যাঁ, না ট্রেডার না ইনভেস্টার, এরা নিজেরাই জানে না কি হয়। তো হয় ট্রেডিং করো না ইনভেস্ট করো, যে কোনো একটা করো, দুটো একসাথে একটা মানে এত হাইলি ভোলাটাইল জিনিস নিয়ে দুটো একসঙ্গে করতে যাওয়া ঠিক নয়। 2 নম্বর কথা, মার্কেটে অসম্ভব বলে কিছু নেই, হতে পারে না, হবে না, এরকম হতে বলে কিছু নেই, যে কোনো কিছু হতে পারে। তাহলে স্টপ লস থাকতো না, রিস্ক রেশিও, প্রিকশন, টার্গেট এই সময়ের কোনো চিন্তাই থাকতো না। আমরা কোনো জিনিস তালা দিয়ে রাখি কেন, চুরি হয়ে যাওয়ার ভয়। তাহলে আমাদের চোরের ভয় যদি না থাকতো তাহলে বাজারে তালা বিক্রি হতো না, এত সিকিউরিটি সিস্টেমের প্রশ্নই আসতো না। তাহলে মার্কেটে যখন স্টপ লসের কনসেপ্ট এসেছে তার মানে কোথাও একটা ফেয়ার ভয় তো কাজ করবেই, করাটা স্বাভাবিক। তারপরেও কি করে এদের এত সাহস আছে যে এগুলো হতে পারে না, এর নিচে নামতে পারে না। এবার বলছে ম্যানিপুলেশন করেছে, এই করেছে সেই করেছে। প্রথম কথা হচ্ছে যে চোর চুরি করার জন্য হাজারো নতুন পন্থা ব্যবস্থা করবে। তাহলে এজ এ গৃহস্থ তোমাকেও তাহলে নতুন ভাবে নিজেকে সাজাতে হবে, ঘরদর ঠিক রাখতে হবে না। 10 বছর আগে বাড়ি বানিয়েছিল, বাড়ির পেছনে দরজাটা ভেঙে যাচ্ছে, তুমি সেদিকে নজর দিচ্ছ না, সামনে শুধু মোমবাতি জ্বালাচ্ছ, বাজি পোড়াচ্ছ, হ্যাঁ,
ল্যাম্বরগিনি এনে খাড়া করছো আর পেছনের দরজাটা দিয়ে কখন চোর ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছে তখন বলে হায় হায় চোরের দোষ। তো চোরের কিসের দোষ? চোর তো চেষ্টা করবে নতুন নতুন ভাবে চুরি করার জন্য, তোমাকেও উন্নত হতে হবে। যে কি করে চোর যেমন উন্নত হচ্ছে তোমাকেও নিজেকে ঠিক করতে হবে, যে চোর কি করছে আমাকেও ঠিক রাখতে হবে। এই সব কথা বলে কোনো লাভ নেই। আজকাল প্রায় দেখছি নানার জন্য নানা ভিডিও বানাচ্ছে, তাদের বড় বড় কতদিন একটা কনসেপ্ট ছিল যে কার কত বড় বড় প্রফিট হয়েছে সেটা দেখানো। 10 তারিখের পর থেকে নতুন কনসেপ্ট হচ্ছে কার কত লস হয়েছে 10 তারিখে সেটা শো করা। হ্যাঁ, তো ট্রেন্ড পাল্টে গেছে। একটা সময় আমরা জামা প্যান্ট পরতাম, যারা গরিব মানুষ তারা পরতে পেত না বা তারা ছেঁড়া জামা পরতো। তো এখন ফ্যাশন কি হয়েছে, ছেঁড়া জামা কাপড়। পয়সা আছে তারা ছেঁড়া জামা কাপড় পরে। তো সময় সময় মনে হয় যে আমরা এগোচ্ছি না পিছোচ্ছি বোঝা যায় না। তো যদি ছেঁড়া জামা কাপড় পরতে হয় তাহলে নতুন ভালো ব্র্যান্ডেড জামা কাপড়কে ওইভাবে ছিঁড়ে পরার মানে কি? বলছে এটা ফ্যাশন। এরকম ফ্যাশনের তো দরকার নেই না। ফ্যাশন যেটাই হতে হবে যে কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে, আর ভালো জিনিসকে ছিঁড়ে সুতো বার করে এটা ক্রিয়েটিভিটি দেখানো, এগুলো কিছু নয়। এগুলো কিছু মানুষের পাগলামি ছাড়া আর কিচ্ছু নয়। আর 2 নম্বর কথা হচ্ছে যে বেশিরভাগ মানুষের একটা ধারণা আছে যে ট্রেডিং এ তারা সব জানে। প্রথম কথা, ট্রেডিং এ কেউ কিছু জানে না। ট্রেডিং এর সব থেকে বেশি জানে যে ভদ্রলোক, তার নাম হচ্ছে মার্কেট। এই মার্কেটের বাইরে কেউ কিছু জানে না। এবং এটা আমি আগেও বলেছি, মার্কেট একটা ওপেন ইউনিভার্সিটি চালায়, প্রত্যেকদিন ক্লাস হয় এবং নতুন নতুন প্রফেসররা ক্লাস নেয়। তো কন্টিনিউ এডুকেশন এই মার্কেটকে ট্র্যাক করা, মার্কেটকে কন্ট্রোলে রাখা কোনোভাবেই সম্ভব নয়। আমি সব জেনে গেছি, বুঝে গেছি, হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা এইভাবে চলবে, এটা হতেই পারে না। যখন সবকিছুর পরিবর্তন হয় মার্কেটেরও পরিবর্তন হয়। এবং মার্কেট হচ্ছে ডাইনামিক। তাহলে ডাইনামিক যদি হয় তাহলে মার্কেটে কোনো স্ট্যাটিক থিওরি থাকা উচিত নয়। তাহলে আমরা তো মার্কেটে সবসময় স্ট্যাটিক থিওরি লাগাচ্ছি। টাইম সাইকেলে বলছি এই 10 দিন ছাড়া ছাড়া, 20 দিন ছাড়া ছাড়া, 55 দিন ছাড়া ছাড়া একটা এরকম করে লাইন টেনে দিলাম। ইউটিউবে হাজারো ভিডিও দেখি। তাহলে মার্কেট যদি ডাইনামিক হয় তাহলে তুমি 55 দিন ছাড়া ছাড়া, 120 দিন ছাড়া ছাড়া, যার যা হিসাবে আসছে এই ছাড়া ছাড়া একটা করে লাইন ড্র করে দিলাম, এরপরে মার্কেট আপ ডাউন বানাবে। তো হয়, সবসময় হবে না, কিছু সময় হবে। না হলে বলবে ম্যানিপুলেশন করেছে, আর হলে বলবে ভগবানকে প্রণাম, মার্কেটকে প্রণাম। হ্যাঁ, আর না হলে বলবে ম্যানিপুলেশন করেছে। কিন্তু কোনোদিন এইটা বলবে না যে যে আমার প্রসেসের মধ্যে কিছু ভুল আছে তাহলে এইটাকে ঠিক করতে হবে। সব সময় বলবে আমি গড, আমি সব জানি, আমি জানি মার্কেট কখন উপরে যাবে, মার্কেট কখন নিচে যাবে। এগুলো ভাবাই তো ভুল না। আমরা গেস করতে পারি, কিন্তু এরকম তো আমরা পারফেক্ট বলতে পারি না যে এই সময় এটা হবে। সেটা যদি জানা যেত তাহলে তো ভালোই হতো। তাহলে তো ভগবান। ভগবান, সেটা কখনোই সম্ভব নয়। এবং যারা এই যে এখন ক্রিপ্টোতে লস গুলো শো করছে, তারা ইউটিউবে এরকম ভিডিও বানিয়েছে যে কখনো হয়তো তারা কিছু একটা প্ল্যানিং দিয়েছিল সেটা হয়ে গেছে, তারা এরকম বলছে যে আমরা মার্কেটকে এত টাইম দিয়েছি, সুতরাং মার্কেটকে আমাদের থেকে বেশি কেউ কি জানে? যদি এতই তোমরা সব জানতে তাহলে কেন এখন 2 কোটি টাকা লসের গল্প শোনাচ্ছ? তাহলে তোমার কোথায় ছিল ব্যবস্থা? 2 কোটি টাকাটা তো কম নয়। 2 কোটি বাবা। তাহলে এই লস গুলো সরানোর মানেটা কি? আবার এও অনেকে বানাচ্ছে যে আমি 2 কোটি টাকা লস করেছি, কিন্তু আমি 25% রিকভারি করে নিয়েছি সেম ডেতে। ওভারঅল আমার পোর্টফোলিওতে এখন 25 থেকে 30 লাখ টাকা লস আছে, বাকিটা রিকভার করে নিয়েছি।
তার মানে ঘুরিয়ে ফিরে সেই অহংকারটাই তো চলে আসছে না, বলতে চাচ্ছে আমি প্রো ট্রেডার, আমি এত লস ঠিক হজম করে নিয়েছি এবং এক সপ্তাহের মধ্যে রিকভারি করে নিয়েছি, আর সামান্য রিকভার করতে বাকি আছে ও আমি করে ফেলবো। তো ঘুরিয়ে ফিরে কোনোভাবে সেই অহংকারটা আবার ফিরে আসছে, এইগুলো ঠিক নয়। এবং এইগুলো ভিডিও বানিয়ে দেখিয়ে কি হচ্ছে, সাধারণ যারা মার্কেটে ট্রেড করে তারা 2-4 হাজার নিয়ে মার্কেটে নামে, সেটা চলে গেলে তারা মার্কেট পালিয়ে যায়। তারা কোনোদিন মার্কেটকে শিখতেও আসে না, বুঝতেও আসে না, তারা এখানে সাট্টা খেলতে আসে। সাট্টা খেললে ওরকম। স্যার এটার পিছনে আরো একটা কারণ আছে আমার মনে হয়, হ্যাঁ জানেন স্যার? হ্যালো, হ্যাঁ বলো। এর পিছনে আরো একটা কারণ আছে যেটা আমার মনে হয়, ওই হ্যাঁ যে যিনি বলছেন যে আমার 2 crore টাকা লস হয়েছে, সেটা হ্যাঁ দেখিয়ে ওখান থেকে যা ভিউস আসবে সেখান থেকে একটা অ্যামাউন্ট রিকভার হবে, কনসেপ্ট। না হয়তো তাদের আদেও মার্কেট থেকে কিছু রিকভার হয়নি, বাট ওখান থেকে কিছু একটু হতে পারে মেবি। তো হবেই, সে ওই ভিডিওর ভিউ তো বাড়বে, সেটা তো ঠিক আছে, কিন্তু তাদের চ্যানেলগুলো সবই এস্টাবলিশ চ্যানেল, ভিউ আসে ভালোই, কারণ তারা নিজেকে প্রো ট্রেডার বলে দাবি করে। এবার বিষয়টা হচ্ছে যে প্রো ট্রেডার নয়, তাহলে তোমার ব্যবস্থা কোথায় ছিল? আজকে তুমি লং পজিশন নিয়েছিলে, লেভারেজে নিয়েছিলে, কেন অত লেভারেজে নেবে? তুমি ধারে কেন অত মাল কিনবে? প্রথম কথা, যারা ইনভেস্ট করতে রয়েছে তারা ইনভেস্ট করবে, ওখান থেকে বিটিসি তুলবে, বাস মার্কেট থেকে সরিয়ে দেবে, যে আমি ইনভেস্ট করেছি, দেখা যাবে 5 বছর পর, দেখা যাবে 2 বছর পর দেখা যাবে। তুমি ধারে মাল তুলে বসে আছো, আবার বলছো ম্যানিপুলেশন হয়েছে। এরকম ম্যানিপুলেশন 1000 বার হতে পারে, হতেই পারে, নানা দোষ দিচ্ছে, বলছে লিকুইডিটি কোথায়, এক্সচেঞ্জ তোমার লিকুইডিটি কোথায়? আরে এক্সচেঞ্জ কি করবে? কিরকম লজিক দেখো এদের। হ্যাঁ, একটা নেতা মন্ত্রীর মতো পার্লামেন্টের প্রশ্নের মতো বলছে, বলছে একটা বাইং হলো একটা সেলিং হলো, তাহলে একটা বাই হলো একটা সেল হলো 1:1। হ্যাঁ, কিন্তু এখানে সেল হয়েছে, বায়ার কোথায়? ট্র্যাপ হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, হাজারো কথা, হতে তো অনেক কিছুই পারে। এবার যারা অ্যাকচুয়ালি স্ক্যালপার ট্রেডার, তারা তো এই জলধারা নিজেদের হাত ধুয়ে নিয়েছে না, তারা প্রফিট করে নিয়েছে। আমাদের বোর্ড লাগানো ছিল, আমাদের বোর্ড ওই দিন না, তার আগে থেকে লাগানো ছিল, মোটামুটি 10 দিনে 28% ইনক্লুডিং সেম ডে রিটার্ন জেনারেট করেছে অটো ট্রেডিং এ, কোনো প্রবলেম হয়নি। কারণ এখানে ট্রেডিং সিস্টেমের দোষ নয়, এই যারা যারা লস খেয়েছে এর জন্য দায়ী এদের লোভ। এরা প্রত্যেকে ধরেছিল যে এই দিওয়ালির আগে 1.5 লক্ষতে চলে যাবে বিটিসি, প্রত্যেকে ওই জন্য নিচ থেকে কোয়ান্টিটি হিউজ পরিমাণে বাড়িয়ে রেখেছে। এদের লোভ হচ্ছে এদের এই জায়গায় নিয়ে আসার কারণ, সেটা সংযত না করতে পারলে আর কি করে হবে। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন আছে মার্কেট সংক্রান্ত? নিফটি ভিউ কি আছে? নিফটির ভিউ লিখে দেবো, লিখে দিই, অসুবিধা নেই, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ভিউ লিখে দেবো, ওটা নিয়ে চিন্তা নেই। কেমন হলো লাস্টের দিন ট্রেডিং? ভালো। শুক্রবার ভালো ভালো। কত কত নিয়েছিলেন স্ট্রাইক প্রাইস? 26,000-এর? হ্যাঁ, ওই জন্য 26,000টা জানতে চাইলেন? না, আমি নিয়েছিলাম আপনার, আমি দুটো নিয়েছিলাম স্যার, হ্যাঁ 25,700 আর 26,000। আচ্ছা, 25,700 তো আমাদেরটা দেওয়া ছিল, 25,700টা ওটাই তো। হ্যাঁ আমি স্যার 25,600 25,700।
হ্যাঁ দুটোই দেওয়া ছিল, দুটোই দেওয়া ছিল। আমার দুটো কাছে কাজ করেছিল। আমার কাছে ফেভারিট স্ট্রাইক প্রাইস একটা ছিল আগের দিন থেকে, সেটা আমি দিইনি কাউকে, সেটা হচ্ছে 25,800। এত বিউটিফুল লেগেছে 25,800টা। মোটামুটি মার্কেট ওপেন হলো, তারপর তো নিচে এলো, মার্কেট 25,508 এইরকম একটা লো করেছিল না মর্নিং এ, চট করে হ্যাঁ। নামলো এই জায়গাটায়। হ্যাঁ এইটা মোটামুটি 15 টাকায় বাইং, 13 টাকায় নেমেছিল, 15 টাকায় স্ট্যান্ডার্ড। এখান থেকে এটা এটা কত গেছে, এটা 105। মোটামুটি 105 গেছে ওই 11:45 অ্যারাউন্ড। মোটামুটি 12টার মধ্যে। তাহলে কত গুণ হলো? প্রায় 7 গুণ। এইটা হচ্ছে আমার কাছে ছিল, এটা হচ্ছে ফেভারিট। ওফ, বলেছেন স্যার। এটা আগের দিন প্রথমে যখন মার্কেটটা, আমি যখন বললাম যে আগের দিন ট্রেডিংটা বন্ধ করে দিতে, তারপরে তো 575 থেকে উড়ে চলে গেল না 620, হ্যাঁ। তারপর নিচে এসে 575 বন্ধ হলো। তো তখন ওই 30 টাকা থেকে ওইটা ক্লোজ দিল 23 টাকা কিছু পয়সা, 23 টাকায় ধরুন। পরের দিন যখন নামলো তখন এইটা 13 টাকার আশেপাশে লো করে মোটামুটি এই 15 টাকা, এটা দেখাচ্ছি স্ট্রাইক প্রাইসটা 15 টাকার এখান থেকে একদম বিউটিফুল জার্নি। মানে এখানে ধরুন আপনি 15 টাকায় কিনেছেন, 30 টাকায় ছাড়ুন, 45 টাকায় ছাড়ুন, 60 টাকায় ছাড়ুন, আপনার ইচ্ছে 105 পর্যন্ত বসে থাকতে হবে, কোনো মানে নেই। হ্যাঁ, কিন্তু কত কম ইনভেস্টমেন্টে কত বেটার জার্নি। 25,800। ফার্স্ট এখান থেকে এর বুলিশ অ্যাটিটিউডটা শুরু হলো 38 থেকে, ধার 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 করে 91, 105, এখান থেকে বুলিশ অ্যাটিটিউডটা শুরু হলো। এই যে ক্যান্ডেলটা, এইখানে একটা পজিশন বা এখানে একটা পজিশন, এই যে 13 টাকা 12 টাকা 75 লো, সেখান থেকে 30 টাকা 29 টাকা, তারপরে যে আবার নিচে এলো 15 টাকা 55, এইখান থেকে এই যে 10টা 6, এখান থেকে শুরু হলো ননস্টপ। কারণ নিফটির ক্ষেত্রে 25,500টা ছিল স্ট্রং সাপোর্ট, ওই জন্য ফার্স্টে যখন 25,500 কাছাকাছি ছিল খুব কুইক রিকভারি হয়েছিল, খুব কুইক শার্প রিকভারি হয়েছিল। তো সাপোর্ট স্ট্রং, তারপরে তো ফরমেশন তৈরি করলো, উপরে চলে গেল। এক্সট্রা কারো কিছু প্রশ্ন আছে? চ্যাপ্টার ক্লোজ হবে এবার। স্যার ঠিক আছে, ওকে, গুড নাইট।